আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে এসএসসির উদ্ভিদ বিজ্ঞানের কোষ ও এর গঠন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমি এমডি শীষ, পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট। কোষ ও এর গঠন। কোষ কি? কোষ হচ্ছে বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং স্বনির্ভর আত্মপ্রজননশীল জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। ধরি এটা একটা কোষ, এখানে বৈষম্যবৃদ্ধ ঝিল্লি থাকবে, ঝিল্লি দিয়ে এটা আবৃত হবে এবং নির্দিষ্ট পরিমাণে প্রোটোপ্লাজম থাকবে এবং এটা স্বনির্ভর হবে এবং আত্মপ্রজননশীল হবে এবং জীবদেহের গঠন ও কাজের এটা একটা একক হিসেবে কাজ করে, তাই একে কোষ বলা হয়। কোষ শব্দের উৎপত্তি কোথা থেকে হয় সেটা আমরা দেখি যে ল্যাটিন শব্দ সেলুলা থেকে সেল শব্দের উৎপত্তি, যার অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক ১৬৬৫ সালে। এবং জীবিত কোষ আবিষ্কার করেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক ১৬৭৪ সালে। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে দেহকোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য। মূলত দেহকোষ ও জনন কোষ বলতে আমরা কি বুঝি? দেহে কাজ করে যেসব কোষ সেটা হচ্ছে দেহকোষ, আর জননাঙ্গতে যে কোষ কাজ করে সেটা হচ্ছে জনন কোষ। জনন কোষের ধরন দেখি আমরা, যে জীবদেহের গঠনে অংশ নেয় এবং জনন কার্যে বা গ্যামিট সৃষ্টিতে অংশ নেয় জনন কোষ। প্রকৃতি সাধারণত উচ্চ শ্রেণীর জীবের সাধারণত ডিপ্লয়েড প্রকৃতির বা 2n প্রকৃতির হয়, আর জনন কোষ সর্বদাই হ্যাপ্লয়েড বা n প্রকৃতির হয়। উৎপত্তি। পূর্বতন দেহকোষ হতে মাইটোসিসের বিভাজনের মাধ্যমে নতুন কোষ উৎপন্ন হয় এবং জনন মাতৃকোষ n হতে মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষ উৎপন্ন হয়। জাইগোটের গঠন। দেহকোষে কিন্তু কোনো জাইগোট গঠিত হবে না, কিন্তু জনন কোষে পুং ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে জাইগোট তৈরি করে। প্রকারভেদ। দেহকোষে বিভিন্ন ধরনের হয়, যেমন পেশিকোষ, স্নায়ুকোষ। জনন কোষ প্রধানত দুই ধরনের হয়ে থাকবে, একটা হচ্ছে পুরুষের শুক্রাণু, একটা হচ্ছে মহিলাদের ডিম্বাণু। জনন কোষ প্রধানত দুই প্রকার। হচ্ছে বংশগতীয় তথ্য। দেহকোষ দ্বারা বংশগতীয় তথ্য পরিবর্তন হয় এবং জনন কোষ বংশগতীয় তথ্য পরবর্তিত। পরের স্লাইডে আমরা দেখতে পাবো আরো কিছু বৈশিষ্ট্য আছে।
যে মিউটেশন বা সঞ্চারণ দেহকোষে বংশধরে সঞ্চারিত হয় না, কিন্তু জননকোষে বংশধর সঞ্চারিত হবে। কারণ এখানে কি জাইগোট ওর গ্যামেট সৃষ্টি হচ্ছে, যার কারণে মিউটেশন দেহকোষে মিউটেশন ঘটলে তা সন্তানের সঞ্চারিত হয় না, কারণ হচ্ছে দেহকোষ থেকে কোনো বংশবিস্তার ঘটে না। কিন্তু জনন কোষে মিউটেশন ঘটলে তা পরবর্তীতে বংশধরে সঞ্চারিত হয়। বিভেদন হচ্ছে দেহকোষ দেহের বিভিন্ন অংশে বিভেদ হতে পারে এবং জনন কোষ দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে না। কাজ জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্র গঠনে দেহকোষ কাজ করে, কিন্তু জনন কোষ শুধু যৌন জননে অংশগ্রহণ করে জীবের। এবার দেখি আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য। আদি বলতে যেটা প্রথমে আবিষ্কৃত হয়েছে কোষে সেটা হচ্ছে আদি কোষ, এবং তার পরবর্তীতে যেটা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। গঠনের দিক থেকে সাধারণত এককোষী সরল, এবং প্রকৃত কোষ হচ্ছে এককোষীয় হতে পারে, আবার বহুকোষীয় হতে পারে, অপেক্ষাকৃত জটিল প্রকৃতির। আমাদের কোষ প্রাচীরের উপস্থিত থাকবে, এবং প্রকৃত কোষে উদ্ভিদ কোষে থাকে সেলুলোজ নির্মিত, এবং কোষ প্রাচীর থাকে না প্রাণী কোষে। কমন কোশ্চেন জানার বিষয়। আকার তুলনামূলকভাবে ক্ষুদ্র হবে আদি কোষ, আর প্রকৃত কোষ তুলনামূলকভাবে বৃহৎ হবে, এবং নিউক্লিয়াস সুগঠিত নয়। নিউক্লিয়াস সুগঠিত নয়, কিন্তু প্রকৃত কোষ সুগঠিত। ডিএনএ বৃত্তাকার একটি হিস্টোন প্রোটিন থাকে না, এবং প্রকৃত কোষ হচ্ছে সূত্রাকার একাধিক হিস্টোন প্রোটিন থাকে, এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু শুধু রাইবোজোম থাকে, এবং রাইবোজোম সহ সব অঙ্গাণু থাকে প্রকৃত কোষে। এবং রাইবোজোমের ধরন হচ্ছে 70S, 50+30 হিসাব করে হচ্ছে 70S। আবার প্রকৃত কোষে 80=60+40, দুটার যোগফল কিন্তু সেম না, এটা আমরা অনেকে ভুল বুঝি। এটা হচ্ছে একটা রাইবোজোমের ধরন। কোষ বিভাজন অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, আর প্রকৃত কোষে কোষ বিভাজন হবে মাইটোসিস বা মিয়োসিস। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনে কোনরূপ পরিবর্তন হবে না, কিন্তু মাইটোসিস বিভাজন হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, এবং মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। তাহলে এখানে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পাবে ধীরে ধীরে। শোষণ অবাধ শোষণ ঘটে আদি কোষে। মনে রাখবো, অতে আদি কোষ, অতে অবাধ শোষণ ঘটে আদি কোষে, আর সবাধ শোষণ ঘটে প্রকৃত কোষে। এবং সেন্ট্রিওল থাকে না, প্লাস্টিড অনুপস্থিত। যেগুলো থাকে না এগুলো একভাবে মনে রাখবো, যেমন সাইটোস্কেলিটন অনুপস্থিত, এবং ইনস্ট্রন থাকে না। খালি একটা জিনিস মনে রাখবো, আদি কোষে অপেরণ থাকে, আর আদি কোষে অবাধ শোষণ ঘটে, আর বাকি যা আছে সব না। আদি কোষে বাকি যা আছে সব না, থাকে না, শুধু থাকে অপেরণ।
অপেরণ থাকে শুধু। অতে আদিকোষ, অতে অপেরণ। অপেরণ থাকে শুধু, আর বাকি সব না আদিকোষে। তাহলে প্রকৃত কোষে কি হবে? সব থাকবে, শুধু অপেরণ থাকবে না। এই যে দেখো, ট্রান্সলেশন হচ্ছে ট্রান্সক্রিপশনের সাথেই শুরু হয় ট্রান্সলেশন, আর এটা বেশ পরে শুরু হয় প্রকৃত কোষে। তাহলে উদাহরণ দেখা যাক। আদিকোষ মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। এবং প্রকৃত কোষ হচ্ছে উন্নত উদ্ভিদ, প্রাণী এবং প্রাণী কোষ। পরবর্তী স্লাইডে আমরা দেখি কোষ। কোষকে দুই ভাগে ভাগ করা যায় প্রধানত, সবগুলাকে আবার দুই ভাগে ভাগ করছে। কোষকে প্রধানত বিভিন্ন অবস্থান বা গঠন বা ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে বিভিন্নভাবে ভাগ করা যায়। কিন্তু কোষকে মূলত আমরা নিউক্লিয়াসের গঠনটাই মেইন। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আদিকোষ এবং প্রকৃত কোষ দুইটি ভাগে ভাগ করা হয়। কোষকে আবার অবস্থান এবং কার্যের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে জনন কোষ, এটা হচ্ছে প্রকৃত কোষ। আবার জীবদেহের গঠনের উপর ভিত্তি করে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে হ্যাপ্লয়েড হচ্ছে n সংখ্যক, and ডিপ্লয়েড হচ্ছে 2n সংখ্যক ভাগ করা যায়। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো যে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করব। আমরা সহজে একটা কোশ্চেন জানি যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকলেও প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তারপর হচ্ছে মাইক্রোভিলাই। উদ্ভিদ কোষে মাইক্রোভিলাই অনুপস্থিত, কিন্তু প্রাণী কোষে মাইক্রোভিলাই উপস্থিত। প্লাস্টিড উপস্থিত, ব্যতিক্রম একমাত্র থাকতেছে কি ছত্রাক। ছত্রাকে কিন্তু প্লাস্টিড থাকবে না, কিন্তু ছত্রাক এক প্রকার উদ্ভিদ। প্রাণী কোষে অনুপস্থিত, অ্যান্ড সেন্ট্রোসোম সাধারণত অনুপস্থিত, কিন্তু প্রাণী কোষে উপস্থিত। কোষ গহ্বর। পরিণত কোষে একটি বা দুইটি বা বড় আকারের কোষ গহ্বর থাকতে পারে, কিন্তু প্রাণী কোষের সংখ্যায় কম এবং ছোট আকারে থাকবে, এবং লাইসোসোম সাধারণত অনুপস্থিত থাকবে, এবং প্রাণী কোষে উপস্থিত থাকবে লাইসোসোম। প্লাজমোডেসমাটার উপস্থিত থাকবে উদ্ভিদ কোষে, অনুপস্থিত থাকবে প্রাণী কোষে। নির্জীব বস্তু উপস্থিত থাকবে উদ্ভিদ কোষে, প্রাণী কোষে অনুপস্থিত। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে একটি উদ্ভিদ কোষের ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্র এর মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্লোরোপ্লাস্ট দেখানো হয়েছে। ক্লোরোপ্লাস্ট দেখানো হয়েছে, তারপর প্লাজমোডেসমাটা দেখা হয়েছে এখানে। এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এটা হচ্ছে কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলা হয় এটাকে। এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর এটা হচ্ছে পারঅক্সিজম। তারপর হচ্ছে গোলগি বডি থাকবে, তারপর হচ্ছে সেন্ট্রোসোম থাকবে, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিয়ার এনভেলপ থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে, এরকম সুতোর মতো ক্রোমাটিন তন্তু থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো থাকবে। অমসৃণও হতে পারে, আবার মসৃণও হতে পারে।
রাইবোজোম থাকবে, দানাদার কোলা পদার্থ থাকবে, সেটাকে রাইবোজোম বলে। কোষ গহ্বর হচ্ছে যে ফাঁকা জায়গা দেখা যাবে, সে হচ্ছে কোষ গহ্বর। টোনোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিডের একটি ধরন, হচ্ছে টোনোপ্লাস্ট। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই, যে একটি উদ্ভিদ কোষ, এটা চট্টগ্রাম বোর্ডে 2016 সালে এসেছে 3 মার্ক, অর্থাৎ গয়ে প্রয়োগের জন্য, গয়ে এসেছিল প্রয়োগের। গ নম্বরে এসেছে। এখানে একটা উদ্ভিদ কোষের চিত্র আর্ট করতে হবে। পরবর্তী স্লাইডে দেখতে পারি যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট একটি আদর্শ উদ্ভিদ কোষের দ্বিমাত্রিক গঠন ও ত্রিমাত্রিক চিত্র। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো একটু পর। যেমন হচ্ছে জীবকোষ সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। জীবকোষ প্রধানত জড়বস্তু বা প্রোটোপ্লাজম, অর্থাৎ কোষস্থ সজীব বস্তুকেই বলা হয় প্রোটোপ্লাজম। জড়বস্তু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর, আর কোষস্থ নির্জীব বস্তু থাকবে। কোষস্থ নির্জীব বস্তুকে সঞ্চিত পদার্থ, মিশ্রিত পদার্থ এবং বর্জ্য পদার্থ 3 ভাগে ভাগ করা যায়। এখন আমরা সঞ্চিত পদার্থগুলো মনে রাখবো যেভাবে: কার্বোহাইড্রেট, সি এল তে লিপিড, পি তে প্রোটিন, অ্যালিউরিন, এতে অ্যালিউরিন মনে রাখবো, ইনুলিন হচ্ছে আইতে ইনুলিন মনে রাখবো। তাহলে হচ্ছে সঞ্চিত পদার্থগুলো হচ্ছে সিএল, পি এ আই। মিশ্রিত পদার্থ পিগমেন্ট বা রঞ্জক পদার্থ থাকতে পারে, এনজাইম বা উৎসেচক থাকতে পারে, নেকটার বা মকরন্দ থাকতে পারে, হরমোন থাকতে পারে এবং জাইমোজেন দানা থাকতে পারে। বর্জ্য পদার্থ যেমন রেজিন, টেনিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, টারপিন, জৈব তেল, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল অ্যান্ড খনিজ ক্রিস্টাল সহ ইত্যাদি থাকতে পারে। এবার দেখি যে প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তু, কোষস্থ সজীব বস্তু হচ্ছে কোষ ঝিল্লি থাকবে, সাইটোপ্লাজম থাকবে এবং নিউক্লিয়াস থাকবে। এবং সাইটোপ্লাজমকে সাইটোমাত্রিকা বা কোষ অঙ্গাণুতে ভাগ করা যায়। তাহলে দেখি কোষ অঙ্গাণু কি কি থাকতে হবে, আমরা যেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। যেমন হচ্ছে প্লাস্টিড থাকবে, সেন্ট্রোসোম থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ বা অমসৃণ হচ্ছে রাইবোজোম থাকবে, লাইসোসোম থাকবে, গোলগি বডি থাকবে, গ্লাইকোসিজম থাকবে এন্ড মাইক্রোটিউবুলস থাকবে এবং কোষ গহ্বর সম্বন্ধে জানবো। আচ্ছা, এবার দেখি যে নিউক্লিয়াসের ভিতর কি কি থাকবে। নিউক্লিয়ার মেমব্রেন অবশ্যই থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে এবং ক্রোমোজোম বা নিউক্লিয়ার রেটিকুলাম থাকবে। পরবর্তী স্লাইডে আমরা দেখি যে ঝিলিবদ্ধ বা ঝিলিবিহীন অঙ্গাণু কোনগুলো। এগুলা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার এটা আমরা মনে রাখতে পারি এইভাবে যে রাইবোজোম এখানে আছে, তারপর হচ্ছে প্রোটিয়েসম আছে, এন্ড মাইক্রোটিউবুলস বা অনুনালিকা আছে, মাইক্রোফিলামেন্ট আছে বা অনুতন্ত্র বা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বা সেন্ট্রিওল
বা প্রাণীকোষ আছে। এগুলোকে সহজে মনে রাখার জন্য এভাবে বলতে পারি যে প্রোটিওসোমে রাইবোসোমই সেরা। প্রোটিওসোমে রাইবোসোমেই সেরা। প্রোটিওসোমে রাইবোসোমেই সেরা। প্রোটিওসোমে রাইবোসোমেই সেরা কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল বা ইন্টারকালেটেড ফিলামেন্ট দিতে পারি। মাইক্রোটিউবুলস। স্কেলিটনকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে কোষীয় কঙ্কালে কোষীয় কঙ্কালে প্রোটিওসোমই সেরা। প্রোটিওসোমই সেরা। তাহলে দেখো কোষীয় কঙ্কাল বলতে কি বোঝায়? কোষীয় কঙ্কালকে তিনটা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বা অনুনালিকা, আর একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট বা অনুতন্ত্র বা মাইক্রোটিউবুল বা অনুনালিকা। তিনটি ভাগে ভাগ করা হয়। তাহলে কোষীয় কঙ্কাল পাইলাম, আর প্রোটিওসোমই হচ্ছে 2 নাম্বার এবং সেতে হচ্ছে সেন্ট্রিওল। রতে তো আমরা পাইছি রাইবোসোম শেষ। তাহলে এগুলো হচ্ছে কোষীয় ঝিলিবিহীন অঙ্গাণু। এই কয়েকটা মাথায় রাখলে বাকিগুলো সব কিন্তু ঝিলিবদ্ধ, যেগুলো না এগুলো আমরা মনে রাখলাম। তাহলে আমাদের বোঝার সুবিধার্থে আমরা সহজে মনে রাখতে পারবো এভাবে। তারপর দেখি একটা কোশ্চেন প্রায় আসে যে কোষ প্রাচীর কি এবং চিত্রসহ গঠন ও কাজ বর্ণনা করো। এটা যশোর বোর্ডে 2019 সালে আসছে এবং সিলেট বোর্ডে 2019 সালে আসছে। আচ্ছা, কোষ প্রাচীর কি? যে কোনো একটা প্রাচীর বলতে বোঝায় যে সেটা দিয়ে বাধা সৃষ্টি করবে বা সেটা কোষটাকে প্রোটেক্ট করবে, এরকমই কিছু বোঝাচ্ছে। তাহলে আমরা পড়ি যে কোষ প্রাচীর কাকে বলে। উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে যে সেলুলোজ নির্মিত পুরু এবং দৃঢ় এবং ভেদ্য ও স্থিতিস্থাপক জড়পদার্থ থাকে তাকে কোষপ্রাচীর বলে। তাহলে কোষপ্রাচীরের গঠনকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভৌত গঠন, একটা হচ্ছে রাসায়নিক গঠন, আর একটা হচ্ছে সূক্ষ্ম গঠন। তাহলে আমরা দেখি যে ভৌত গঠন। পরিণত উদ্ভিদ কোষের কোষপ্রাচীরে তিনটি স্তর
দেখা যায়, মধ্য পর্দা, প্রাইমারি পর্দা, সেকেন্ডারি পর্দা। এবং দেখি যে মধ্য পর্দা বলতে কি বোঝায় বা মিডল ল্যামেলা। মধ্য পর্দা হলো পরপর বিন্যস্ত দুটি উদ্ভিদ কোষের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এবং কোষ প্রাচীরের সাধারণ স্তরকে বলে কি মধ্য পর্দা বলে। মাইটোসিসের বিভাজনে টেলোফেজ পর্যায়ে এটি সূচনা ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এই মধ্য পর্দার সূচনা ঘটে। এইখানে থাকে ফ্রোকমোপ্লাস্ট ও গোলকি বস্তুর ভেসিকল দিয়ে মধ্য পর্দা তৈরি। এটি সিমেন্টের মতো করে দুটি কোষকে একত্রে সংযুক্ত করে রাখে। এই যে লম্বা বরাবর যে লাইনটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় মধ্য পর্দা। এবং এই মধ্য পর্দা কি করে, দুই সিমেন্টের মতো করে দুটি কোষকে একত্রে সংযুক্ত করে রাখে। তারপর দেখি প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর বলতে আমরা কি বুঝি। প্রাইমারি প্রাচীর মধ্য পর্দার উভয় পার্শ্বে অবস্থিত প্রধানত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীরের প্রথম যে প্রাচীর গঠিত হয় তাকে প্রাইমারি পর্দা বলে। এটি 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু হতে পারে এবং নমনীয় হতে পারে, স্থিতিস্থাপকও হতে পারে, যা এক স্তর বিশিষ্ট, তাকে প্রাইমারি পর্দা বলে। দুই পাশে দুইটা যে স্থিতিস্থাপক নমনীয় দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি পর্দা। সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন নিয়ে প্রাইমারি পর্দা গঠিত। পিতে মনে রাখবা যে প্রাইমারি পর্দা গঠিত। প্রাইমারি পর্দা কি কি নিয়ে গঠিত? এক নম্বর সেলুলোজ, সি সেলুলোজ, তারপর এইচ হেমিসেলুলোজ অ্যান্ড গ্লাইকোপ্রোটিন, জি। তাহলে প্রাইমারি পর্দা বা প্রাইমারি ওয়াল কি দিয়ে গঠিত? সিএইচজি, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিন পর্দা নিয়ে গঠিত হয় কারা? যেমন হচ্ছে পাতার কোষ, ফলের কোষ, কর্টেক্স কোষে শুধুমাত্র প্রাইমারি প্রাচীর থাকে। তারপর সেকেন্ডারি পর্দায় আমরা চলে আসি। প্রাইমারি পর্দার ভেতরের দিকে স্তরে স্তরে সেলুলোজ জমা হয়ে যে স্তর সৃষ্টি করে তাকে সেকেন্ডারি পর্দা বলে। চিত্রে দেখো যে সেকেন্ডারি পর্দা বা প্রাচীর কোনটা, এইগুলাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর বলা হচ্ছে এগুলাকে। এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। সেকেন্ডারি পর্দা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। কোষে পরিণত অবস্থায় এর উৎপত্তি ঘটে, ভাজক কোষে সৃষ্টি হয় না। ভাজক কোষে সৃষ্টি হয় না, এই কথাটা মাথায় রাখতে হবে যে কোন কোষে সৃষ্টি হয় না? সেকেন্ডারি পর্দা। ভাজক কোষে সেকেন্ডারি পর্দা সৃষ্টি হয় না। এর পুরুত্ব হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। পানি ও গ্যাস অভেদ্য। তারপর দেখি আমরা পিট পেয়ার। এই কোষ প্রাচীরের যে ফাঁকা জায়গাগুলো থাকে তাকে বলা হয় পিট পেয়ার বা পিট মেমব্রেন।